আচ্ছা ঠিক আছে। সো আমরা HTML সম্পর্কে আজকে পড়বো। HTML কি সেটা আমরা জানি। HTML হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা আসলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ ল্যাঙ্গুয়েজ টেক্সট মার্কআপ, অনেক সময় সংক্ষেপে বলা হয় টেক্সট মার্কআপ, মানে টেক্সটকে মার্ক করার জন্য যে টেক্সটের ধরন, সাইজ বা গঠন কিরকম হবে সেটা বলে। এটা ওয়েব ডেভেলপমেন্টের জন্য একটা বেসিক, ভেরি বেসিক ল্যাঙ্গুয়েজ, একটা স্কেলেটন বলতে পারি। এটা থাকতেই হয়। এবং এটা ওয়েবসাইটের স্ট্রাকচার সম্পর্কে ধারণা দেয়, স্ট্রাকচার অফ এ ওয়েবসাইট, একটা ওয়েবসাইটের স্ট্রাকচার সম্পর্কে ধারণা দেয় HTML। এবং এটা ইন্টারপ্রেট করবে কে? এটা ইন্টারপ্রেট করবে ব্রাউজার। ব্রাউজার তার মানে আমাদের ক্রোম বা ফায়ারফক্স বা হোয়াটএভার ব্রাউজার আমরা যেটা ইউজ করি, সেই ব্রাউজারের মাধ্যমে আমরা এটা ইন্টারপ্রেট করব। আমরা যেই HTML এ যে কোডটা লিখবো সেটা আমরা ইন্টারপ্রেট করব ব্রাউজারের মাধ্যমে। এবং আমরা এটা কোডটা লিখবো কোথায়? ইউ ক্যান ইউজ এনি টেক্সট এডিটর, টেক্সট এডিটর। বাট ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস টেক্সট এডিটর যেটা আজকাল ব্যাপক ব্যবহৃত হয়, এগেইন এটা হচ্ছে পার্সোনাল প্রেফারেন্সের বিষয়, সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড বা ভিএস কোড। আই বি ইউজিং ভিএস কোড, ভিজুয়াল স্টুডিও কোড। সো এই ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে আমি একটা এইচটিএমএল ফাইল তৈরি করব এখন, এবং সেটা আমি প্রথমে রান করে দেখার পরে আমি থিওরিটিক আলোচনায় চলে আসবো। সো লেট আস রাইট, টেক এ নিউ ফাইল, let us clear everything. So this is my Visual Studio. I'm taking a new file. So I'll be selecting the language. Give it a name. I'm giving it a name. Hello. Hello.html. So আমরা এটা কি নামে সেভ করব? hello.html or whatever it তোমার ইচ্ছা, তো সেই নামে সেভ করব। সো hello.html। ওকে, এখন আমরা একটা বেসিক, এবং এগুলি অর্থ কি সেটা আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা লিখবো ডক টাইপ, ডক টাইপ HTML। ডক টাইপ HTML। HTML lang in, okay, get title। So হ্যালো, আমি এটা টাইটেল দিতে চাচ্ছি হ্যালো, হেডে আর কিছু থাকবে না। এরপর বডি স্টার্ট হবে, বডি, বডিতে আমি শুধু লিখবো হ্যালো, হ্যালো ওয়ার্ল্ড। তাহলে প্রোগ্রামিং এ আমরা যেটা করি সবসময় হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সো ওকে, সো I have saved it somewhere, most probably I have saved it in the document. Okay, so yes, এখানে আমার ডকুমেন্ট এটা সেভ করেছি। এখন আমি এটা কি করব? রাইট ক্লিক করব, ওপেন উইথ ফায়ারফক্স ব্রাউজার। ওকে, সো আমি এটা ফায়ারফক্সে রান করছি, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লিয়ারলি আমরা যে টেক্সটটা লিখেছিলাম সেই টেক্সটটা এখানে দেখা যাচ্ছে, হ্যালো ওয়ার্ল্ড। এবং
এটা একটা এইচটিএমএল ফাইল, ফাইলটা hello.html, ফাইলটার নাম হচ্ছে hello.html। সেটা আমরা ইন্টারপ্রেট করলাম কি দিয়ে? ফায়ারফক্স ব্রাউজার দিয়ে। লিখলাম কিসে? আমরা এই কোডটা লিখলাম হচ্ছে আমরা এই কোডটা লিখলাম আমরা লিখলাম হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডে, আর এই hello.html নামে সেভ করলাম, এবং hello.html টা আমরা রান করলাম কিভাবে, ইন্টারপ্রেট করলাম কিভাবে, সেটা হচ্ছে ফায়ারফক্স ব্রাউজার ইউজ করে আমরা hello.html ফাইলটাকে ফায়ারফক্স ব্রাউজার দিয়ে খুলেছি। ইউ ক্যান ইউজ এনি ব্রাউজার that you are using in your computer, Chrome or whatever, Edge or whatever it is. So এটা হলো HTML এর লেখার এবং HTML টার আউটপুট দেখার বেসিক্স। তো এখন আমরা এটা দেখা যাচ্ছে যে এটা কোথায় থেকে, আমার হোম এমআই ডকুমেন্টস, আমার ডকুমেন্টস যেটা সেটার ভিতরে hello.html আমি সেভ করেছিলাম, সেখান থেকে আমি এটা রান করলাম। ওকে, সো এখন এটার বিভিন্ন কম্পোনেন্ট গুলো নিয়ে আমরা লেটস ডিসকাস so that you can have an understanding. Okay, so এটা ছিল আমাদের HTML, রাইট? তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা আশ্চর্যবোধক চিহ্ন এবং ডক টাইপ HTML। এই জিনিসটা হলো এটা হচ্ছে ওয়েব ব্রাউজারকে ডিক্লেয়ার করতে হয় যে আমার যে ডকুমেন্টটা লিখছি আমি সেটা লেটেস্ট ভার্সন অফ HTML ইউজ করছি, which is HTML5। তার মানে এখানে ডক টাইপ HTML বলার অর্থ হলো যে আমরা আসলে HTML5 ইউজ করছি, কারণ এটার ভার্সনটার উপরে এটা কিভাবে ইন্টারপ্রেট হবে এরকম অনেক জিনিস নির্ভর করে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো এটা হচ্ছে ডক টাইপ HTML এর ব্যাপার। সো এটা হচ্ছে ways to tell the browser about the version of the HTML। এইখান থেকে শুরু হলো আমাদের আসল HTML, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে লেখা HTML। তাহলে প্রথমে আমি বলি শুরুতে যে HTML ল্যাঙ্গুয়েজটা, মার্কআপ ল্যাঙ্গুয়েজটার আসলে বৈশিষ্ট্য কি। মার্কআপ ল্যাঙ্গুয়েজের মূল বৈশিষ্ট্য হলো এখানে বিভিন্ন এলিমেন্ট থাকে। এলিমেন্ট গুলো কি? যেমন HTML একটা এলিমেন্ট, হেড একটা এলিমেন্ট, টাইটেল একটা এলিমেন্ট, বডি একটা এলিমেন্ট, এগুলি সব হচ্ছে এলিমেন্ট। তো এই এলিমেন্ট গুলি আমরা ব্যবহার করি কিভাবে? প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমাদের একটা ওপেনিং ট্যাগ থাকে। ওপেনিং ট্যাগটা আমরা এইভাবে লিখি, এটা হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট যেটাকে আমরা বলি। হ্যাঁ, এটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে HTML, যদি আমরা এলিমেন্ট HTML হয়, HTML নিজেই একটা এলিমেন্ট। হ্যাঁ, সো তাহলে HTML এভাবে শুরু করব, এটাকে ক্লোজিং ট্যাগটা হবে এরকম। এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, যেটা আমি লিখেছি, আর এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। ক্লোজিংটা হচ্ছে /html। প্রত্যেকটা ট্যাগ যখন আমি এলিমেন্ট ওপেন করব তখন আমাকে সেটা ক্লোজ করতে হবে। ওপেনিং ট্যাগ থাকলে তার ক্লোজিং ট্যাগও থাকে। তবে কিছু এক্সেপশন আছে, বেশ কিছু ট্যাগের আমরা দেখব যে সেটা ক্লোজিং ট্যাগ লাগে না, প্রয়োজন হয় না, বাট জেনারেলি ক্লোজিং ট্যাগ প্রয়োজন হয়। এবং HTML5 এ যেটা হচ্ছে যে আগের যে HTML ছিল সেই HTML এ আসলে এই ট্যাগ ক্লোজ করার বিষয়টা অত হার্ড এন্ড ফাস্ট ছিল না, কিন্তু পরবর্তীতে এটা এখন ট্যাগ ক্লোজ করাটা এটা কাইন্ড অফ ম্যান্ডেটরি, অর যেটা হবে যে ওয়েবসাইটের যে স্ট্রাকচার সেটা আসলে ব্রেকডাউন করতে পারে বা যে কোনো ধরনের সমস্যা হতে পারে। সো এটা হচ্ছে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের বিষয়। তারপরে যেমন হচ্ছে টাইটেল, ফর এক্সাম্পল আমাদের এলিমেন্টটা হচ্ছে টাইটেল, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টাইটেলের এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, আর এটা হচ্ছে টাইটেলের /টাইটেল, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। তাহলে এইভাবে HTML এ অসংখ্য এলিমেন্ট থাকে যেগুলি আমরা HTML যে কোনো ফাইল খুললে অসংখ্য ক্লোজিং এন্ড ওপেনিং ট্যাগ আমরা দেখতে পাবো। ঠিক আছে, সো এটা হলো HTML আসলে বেসিক বিষয়, এবং এই ট্যাগটার একটা হায়ারার্কি বা স্ট্রাকচার আছে। সেই স্ট্রাকচারটা যদি আমরা জানি তাহলে পুরো বিষয়টা আমাদের জন্য অনেক ইজি হবে। তো প্রথম যে হায়ারার্কির যে প্রথম ইয়েটা সেটা হচ্ছে
এই হায়ারার্কিটাকে অনেক সময় ডম বা ডকুমেন্ট অবজেক্ট মডেল বলে, সেটা আমি আলোচনা করব একটু পরে। তো সেই ডকুমেন্ট অবজেক্ট মডেল বা ডম এর প্রথম হায়ারার্কি সবচেয়ে টপে আছে এইচটিএমএল ট্যাগটা। এইচটিএমএল ট্যাগটার ভিতরেই তার মানে সাধারণত সব এইচটিএমএল যে কোডগুলি আছে সেগুলি থাকে, এবং এর ভিতরে দুইটা ট্যাগ আছে, যেটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে হেড। হেড এর মধ্যে কিছু বেসিক ইনফরমেশন রিলেটেড বা কিছু ইনিশিয়ালাইজেশন রিলেটেড জিনিস থাকে, যেমন আমরা আলোচনা করবো যে এখানে টাইটেল নামে একটা ট্যাগ থাকে, এবং আরো অন্যান্য ইনিশিয়াল যে বিষয়গুলো প্রয়োজন হয় আমাদের, সিএসএস ফাইল, জাভাস্ক্রিপ্ট ভার্সন, জাভাস্ক্রিপ্ট, সেগুলির লিংক এখানে দিয়ে দেওয়া। সো এরপর হচ্ছে বডি। বডিটাই হচ্ছে মূল বিষয়। তাহলে এই বডির ভিতরে সবকিছু থাকে। আচ্ছা, ওকে, তাহলে আমরা ডক ট্যাব এইচটিএমএল কি জানলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইচটিএমএল ট্যাগটা শুরু হয়েছে এবং এইচটিএমএল ট্যাগটা এখানে শেষ হয়েছে, এবং এখানে প্রত্যেকটা এলিমেন্টের আবার কিছু অ্যাট্রিবিউট থাকতে পারে। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের অ্যাট্রিবিউট থাকতে পারে। তাহলে এইচটিএমএল এটা একটা এলিমেন্ট, সেটার অ্যাট্রিবিউট হলো ল্যাং। তাহলে এটা কি? এটা হচ্ছে অ্যাট্রিবিউট। তাহলে এই অ্যাট্রিবিউট কি করে? এটা সম্পর্কে আরো কিছু এক্সট্রা ইনফরমেশন দেয়, যেমন ল্যাং ইজ ইকুয়াল টু ইএন, মানে হচ্ছে এটা হচ্ছে ইংলিশের কোড, হ্যাঁ, আর বাংলা হলে আমরা বলতাম বিএন। সো এইভাবে এই এইচটিএমএল ডকুমেন্টটার ল্যাঙ্গুয়েজ সম্পর্কে এখানে আমরা তথ্য দিচ্ছি, ঠিক আছে। সো এই ধরনের আরো অনেক অ্যাট্রিবিউট আমরা ইন ফিউচার দেখতে থাকবো। এরপরে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে হেড। তাহলে এই হেড ট্যাগের মধ্যে যে বেসিক্যালি যেগুলি থাকে, যেসব পেজে ডিসপ্লে করার, পেজের ভিতরে ডিসপ্লে হয় না সাধারণত, পেজের ভিতরে ডিসপ্লে না হওয়ার রিলেটেড যে বিষয়গুলি সেগুলি এখানে থাকে। এবং আমরা টাইটেল নামে এখানে ভিতরে একটা ট্যাগ দেখছি, এবং আমরা আমাদের ফাইলটা যেটা আমরা রান করেছিলাম সেটা যদি একটু সেটাতে ফেরত যাই, তাহলে আমরা সেখানে গেলে খেয়াল করব যে এখানে if we can just look at here, যে এইখানে আমরা টাইটেলের মধ্যে হ্যালো এবং তারপরে একটা এক্সক্লেমেটরি সাইন দেখতে পাচ্ছি, কারণ এই জিনিসটা আমরা টাইটেল ট্যাগের ভিতর যেহেতু লিখেছি, টাইটেল ট্যাগের ভিতর যেটাই লেখা থাকে সেটাই এইখানে ওয়েবসাইটের যেটাকে টাইটেল বার বলে, টাইটেল বারের মধ্যে আমরা দেখতে পাই। তাহলে এটা হলো টাইটেলের কাজ। ওকে, তো টাইটেল সম্পর্কে আমরা বুঝতে পারলাম, এবং ফাইনালি আমরা যেটা দেখতে পাচ্ছি যে হেডের ভিতরে এরকম, যেটা আমি বলছিলাম যে টাইটেল ছাড়াও এরকম আরো অনেক কিছু থাকতে পারে যেগুলো আমরা ডিসপ্লে করতে চাই না। আর বাদ বাকি যে জিনিসগুলি আমরা ডিসপ্লে করতে চাই ওয়েবসাইটে, সেই জিনিসগুলি ভিজিবল পার্ট সেটা হচ্ছে টোটালটা বডির মধ্যে থাকে। তাহলে এটা হচ্ছে বডির শুরু এবং এটা হচ্ছে বডির শেষ, বডি/বডি। তো এখানে আমরা জাস্ট সিম্পল একটা সেন্টেন্স লিখেছি, হ্যালো ওয়ার্ল্ড। তো এটা হচ্ছে এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার। এবং ডম হচ্ছে একটা কনভিনিয়েন্ট ওয়ে টু ভিজুয়ালাইজ এইচটিএমএল এলিমেন্ট, ঠিক আছে। এইচটিএমএল এলিমেন্ট গুলাকে ডম এর মাধ্যমে আমরা কনভিনিয়েন্টলি ভিজুয়ালাইজ করতে পারি, যে এবং এখানে আমরা একটা ট্রি লাইক স্ট্রাকচার দেখতে পাই যে কার আন্ডারে কে আছে। কারণ এইচটিএমএল এ আমরা খেয়াল করলে দেখবো যে ট্যাগ গুলা যেভাবে লেখা হয় আসলে একটা আন্ডারে কিন্তু আরেকটা চলে যায়। সো এইভাবে কিন্তু এইভাবে কিন্তু আমরা যেমন দেখছি যে এইচটিএমএল এর ভিতরে এগুলি সব আছে, সেজন্য সবচেয়ে টপে আছে এইচটিএমএল, কারণ এর ভিতরে সব আছে। এর ভিতরে আবার হেড আছে, আবার বডি আছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি হেড আছে এবং বডি আছে। তাহলে একটা ট্রি লাইক স্ট্রাকচার তৈরি হচ্ছে, হ্যাঁ। এবং হেডের ভিতরে এইখানে কিন্তু এখানে একটা চাইল্ড আছে টাইটেল, কারণ আমরা একটাই এলিমেন্ট ইউজ করেছি টাইটেল, কিন্তু এখানে উই কুড হ্যাভ ইউজড মেনি আদার এলিমেন্টস। সো ইন দ্যাট কেস এই প্যারেন্টার আরো অনেক চাইল্ড
থাকবে। তাহলে এই HTML কে এভাবে ট্রি লাইক স্ট্রাকচার হিসেবে ভিজুয়ালাইজ করা হয়, এটাকে আমরা ডম বলি। এবং বডিতে আমরা দেখতে পাচ্ছি যে বডিতে একটাই টেক্সট আছে, সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, এবং টাইটেলের ভিতরে একটা টেক্সট আছে, সেটা হচ্ছে হ্যালো। সো এইভাবে এটা হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল। ডকুমেন্ট অবজেক্ট মডেল আকারে আমরা একটা HTML পেজকে ভিজুয়ালাইজ করতে পারি। এরপরে আমরা যেটা দেখব যে আরো কিছু জিনিস আমরা শিখবো HTML এর, সেটা হলো যে লেটস রাইট ইট প্র্যাকটিক্যালি। আমরা এই ফাইলটা ইউজ করি, এই ফাইলে লিখতে থাকি, লিখে প্র্যাকটিক্যালি রান করি, তাহলে আমাদের জন্য বুঝতে একটু সুবিধা হবে। সো এখানে যেটা আমরা এখন দেখব, একটা জিনিস এখানে বলে রাখি যে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে কমেন্ট করার একটা উপায় থাকে। তো HTML এও কমেন্ট করার উপায় আছে, সেটা হচ্ছে কমেন্টটা শুরু হয় এইভাবে, এবং এর ভিতরে আমি যাই লিখি সেটা ব্রাউজার ইন্টারপ্রেট করবে না। এটা হচ্ছে HTML কমেন্টের শুরু, এটা হলো কমেন্টের শুরু, এটা হলো কমেন্টের শেষ। সো এটা হলো কমেন্ট। যে কোনো ল্যাঙ্গুয়েজে কমেন্ট থাকে। কমেন্ট হচ্ছে কোনো কিছু সম্পর্কে আমরা যদি অ্যাডিশনাল ইনফরমেশন আমরা দিতে চাই, তাহলে সেটা আমরা ব্যবহার করতে পারি। এরপরে আমরা যেটা দেখবো যে H1 নামে আমরা একটা এলিমেন্ট দেখব। সো আমরা যেটা দেখতে পেয়েছি আমাদের যে আউটপুটে, যে হ্যালো ওয়ার্ল্ড একটা ছোট্ট একটা টেক্সট, ভালো মতো না তাকালে চোখেও পড়ে না, তো এটার এই অবস্থা। তো এটাকে এই অবস্থা থেকে আমরা সিম্পলি একটা HTML এলিমেন্ট ব্যবহার করে সেটা হলো H1, আমরা এখানে লিখতে পারি /H1। সো এটা লিখে আমরা যদি এটাকে সেভ করি, ব্রাউজারে যে যদি আমি পেজটা রিফ্রেশ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড, এটা কিন্তু একটা হেডিং হয়ে গেল। H1 মানে হচ্ছে হেডিং 1। এবং এই ধরনের অনেকগুলি H ট্যাগ আছে, H1 থেকে H6 পর্যন্ত, ঠিক আছে। সো আমরা উই ক্যান চেক, এবং H1 টা হচ্ছে সবচেয়ে বড়, এবং এটা রিলেটিভ সাইজটা কিরকম সেটা আমরা দেখতে পারি। H1, H2, H2 আমরা লিখতে পারি স্মলার হেডিং, তাহলে এটা আমরা পেজ রিফ্রেশ করি, স্মলার হেডিং। তাহলে স্মলেস্টার সাইজ কিরকম সেটা আমরা দেখি। H6, the smallest, তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা অনেক অনেক ছোট। ইভেন নর্মাল আমরা যে টেক্সট লিখেছিলাম সেই টেক্সটের চেয়ে যথেষ্ট ছোট। সো এটা হলো বিভিন্ন সাইজ আমরা ব্যবহার করতে পারি H1 থেকে H6 পর্যন্ত। তাহলে টেক্সটে কিরকম দেখাবে সেটা হচ্ছে। তাহলে কমেন্টের কথা আমি বলেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে লিস্ট। আমরা কিছু আইটেম অনেক সময় ওয়েবসাইটে এরকম জিনিস লিস্ট আকারে যে কোনো কিছু আমরা দেখাতে চাইতে পারি। লিস্ট দুই ধরনের হয়, অর্ডারড লিস্ট, আনঅর্ডারড লিস্ট। তো এরকম বুলেট পয়েন্ট দিয়ে কিছু কিছু তথ্য আমরা লিখতে চাইতে পারি, উপরে একটা কিছু থাকতে পারে সেটার এগেইনস্টে, অথবা 1 2 3 4 দিয়েও আমরা কোনো কিছু তালিকা লিখতে চাইতে পারি। তো এখানে HTML এলিমেন্ট আছে এজন্য, so I can add this over here.
লিখতে পারি an unordered list। এরপরে আমরা লিখলাম আনঅর্ডার্ড লিস্টের যে এলিমেন্টের সেটা হচ্ছে আমরা ইউএল ট্যাগ ব্যবহার করব। ইউএল ট্যাগটা শেষ হয়ে গেলে স্ল্যাশ ইউএল, তাহলে হচ্ছে ইউএল বলতে বোঝায় আনঅর্ডার্ড লিস্ট, ইউতে হচ্ছে আনঅর্ডার্ড আর এল তে হচ্ছে লিস্ট। এখন আনঅর্ডার্ড লিস্টের মধ্যে যে লিস্ট আইটেম গুলি থাকে সেগুলি হচ্ছে এলআই, এলআই ট্যাগের মধ্যে থাকে। এলআই মানে হচ্ছে লিস্ট আইটেম। তাহলে আমি যদি এলআই ট্যাগ ব্যবহার করি তাহলে এলআই ট্যাগের মধ্যে এনিথিং, তারপরে আরেকটা এলআই ট্যাগ আমি ইউজ করতে পারি এলআই, সেটা আমি লিখতে পারি সামথিং। আরেকটা এলআই ট্যাগ ইউজ করতে পারি, সেখানে লিখতে পারি some other thing। তো এই লিস্টে দেখতে কিরকম লাগবে সেটা আমরা সেভ করেছি। এখন আমরা পেজ রিফ্রেশ করলাম, তাহলে এখানে আমরা একটা আনঅর্ডার্ড লিস্ট দেখতে পাচ্ছি। অ্যান আনঅর্ডার্ড লিস্ট এনিথিং সামথিং সাম আদার থিং, তাহলে এগুলি বুলেট পয়েন্ট দিয়ে দেখা। তাহলে এখন অর্ডার্ড লিস্ট যদি আমরা তৈরি করতে চাই তাহলে সেটাও খুবই সহজ। আমরা এখানে লিখবো an ordered list an ordered list এবং অর্ডার লিস্টের ট্যাগটা শুরু হবে ওএল দিয়ে। ও হচ্ছে অর্ডার্ড আর এল হচ্ছে ফর স্ট্যান্ডস, এল স্ট্যান্ডস ফর লিস্ট। এখানেও আমরা একই রকম লিস্ট আইটেম এলআই ভিতরে জিনিসগুলি এলআই এর ভিতরেই লিখবো এবং I can just copy these things over from here and I can just paste it। Okay, তাহলে এখানেও এলআই বা লিস্ট আইটেম, এখানেও এলআই বা লিস্ট আইটেম, শুধু পার্থক্য হচ্ছে যে বিগিনিং ট্যাগে এখানে হচ্ছে ইউএল, এখানে হচ্ছে ওএল অর্ডার লিস্ট। তাহলে এই ডিফারেন্সটার জন্য দুইটা লিস্টের ডিফারেন্সটা কিরকম হবে, তাহলে এখানে 1 2 3 4 এটা আসছে, ঠিক আছে। তাহলে এটা অনঅর্ডার্ড লিস্ট, এটা অর্ডার লিস্ট। আরেকটা জিনিস বেসিক্যালি বেশ ইম্পর্টেন্ট, এটা আমাদের লাগে, সেটা হচ্ছে যে কোনো HTML এর জন্য লাগে I just take some space। okay okay so আচ্ছা, আরো কিছু ট্যাগ যেটা ইম্পর্টেন্ট, যেটা আমাদের জানা দরকার, সেটা হচ্ছে বিআর নামে একটা ট্যাগ আছে। যে ট্যাগটা ইউজ করা যায় যে কোনোখানে, সাপোজ আমি ইউজ করব হ্যালো ওয়ার্ল্ড, তাহলে এখানে যদি আমি বিআর ইউজ করি, বিআর স্ল্যাশ, তাহলে যেটা হবে, তাহলে এই ব্রেক হয়ে গেল হ্যালো, পরে আমি ব্রেক দিয়েছি সেজন্য এখানে একটা নিউ লাইন শুরু হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে ব্রেক, ব্রেক ট্যাগের কাজ। এবং এটা হচ্ছে ব্রেকটা হচ্ছে কিন্তু এটার বিগিনিং এবং এন্ড লাগে না, তাহলে এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। এরকম আমরা দেখবো যে সিঙ্গেল। সো এটা হচ্ছে ব্রেক। এরপরে আমরা দেখবো টেবিল, যেটা আমি দেখতে চাচ্ছিলাম মূলত। সরি, ওকে, সো টেবিল। তাহলে টেবিল আমি যদি তৈরি করতে চাই তাহলে টেবিলটা শুরু হবে আমাদের টেবিল ট্যাগ দিয়ে, একটা ওপেনিং টেবিল ট্যাগ, একটা ক্লোজিং টেবিল ট্যাগ। তাহলে টেবিল এলিমেন্টের ভিতরে থাকবে টি হেড এবং টি বডি দুইটা। তার মানে এখানে আমরা যদি ডম আকারে লিখি তাহলে এখানকার এলিমেন্ট গুলো আমি এখানে আগে লিখতে পারি, so that we can have a better understanding। so টেবিলের ভিতরে দুইটা, একটা হচ্ছে টি হেড, এরকম থাকে টি হেড, আর একটা হচ্ছে টি বডি, টি বডি। টি হেডের আন্ডারে যেটা থাকে, এটার আন্ডারে বিভিন্ন টিএইচ থাকতে পারে। টিএইচ মানে টেবিল হেডার, টিএইচ।
টেবিল হেডিং বা হেডার যেগুলো টিএইচ। তাহলে এখন টি বডির মধ্যে কি থাকবে? এবং টিআর এর আন্ডারে যেটা থাকে, টিআর এর আন্ডারে বিভিন্ন টিডি থাকতে পারে, টিআর এর আন্ডারে বিভিন্ন টিডি থাকতে পারে। সো এটা হচ্ছে টোটাল স্ট্রাকচারটা। তাহলে হেড আর বডি ওই এইচটিএমএল এর মতোই, ঠিক আছে। আর এটা হচ্ছে টিএইচ টিএইচ টিএইচ, অনেকগুলি টিএইচ থাকতে পারে। আমি জয়টা কলাম চাই আসলে, এগুলি হচ্ছে প্রত্যেকটা হচ্ছে কলাম হেডিং, এভাবে আমরা চিন্তা করতে পারি। আর এগুলি হচ্ছে প্রত্যেকটা টিডি হচ্ছে টেবিল ডাটা, তবে প্রত্যেকটা কলাম বরাবর যাবে। আর টিআর হচ্ছে বিভিন্ন রো, টেবিল রো। তো আমরা এটা করি, টিআর বলতে বোঝায় টেবিল রো, টিডি বলতে বোঝায় টেবিল ডাটা। ওকে, সো আমরা এই স্ট্রাকচারে একটা টেবিল তৈরি করি। তাহলে এখানে আমরা দিব হচ্ছে টি হেড, টি হেড এর ভিতরে আমরা দিলাম টিএইচ, টিএইচ এর ওশেন, আরেকটা টিএইচ বসালাম, এভারেজ এবি, এভারেজ ডেপথ, এভারেজ ডেপথ, ম্যাক্সিমাম ডেপথ, ম্যাক্সিমাম ডেপথ। তাহলে এই তিনটা রাখলাম আমি। এরপরে যেটা আমরা রাখবো সেটা হচ্ছে টি বডি, টি বডি, টি বডি, টি বডির ভিতরে বিভিন্ন টিআর এর আন্ডারে, তাহলে এটা একটা টিআর, এটা একটা রো, এই রো এর ভিতরে এই রো এর ডাটাগুলি আমি দিব। তাহলে এটার ভিতরে আমি তিনটা টিডি দিব, তিনটা টিডি দিব কারণ কারণ আমার তিনটা টিএইচ আছে, তাই না? তো তিনটা টিএইচ টিডি দিলে আমার ওই কলামগুলি মিলে যাবে, তাই না? তাহলে এই টিডিটা হবে হচ্ছে প্যাসিফিক, প্যাসিফিক, আমি দিলাম টিডি দিলাম 4280 4280, আবার টিডি দিলাম 10911 10911। ওকে, তো এটা গেল একটা রো শেষ হয়ে গেল। আমি আরেকটা রো যদি শুরু করতে চাই, আরেকটা টিয়ার ট্যাগ ওপেন করব, সেটা ক্লোজিং ট্যাগ অটোমেটিক্যালি তৈরি হয়ে যাচ্ছে। সো এখানে ক্লোজিং ট্যাগ গুলো কিন্তু আমার টাইপ করতে হচ্ছে না, কারণ আমি ভিএস কোড ইউজ করছি। যেহেতু এরকম আরো অনেক নোটপ্যাড প্লাস প্লাস বা অন্যান্য যে এডিটর গুলি ব্যবহার করা হয়, সাধারণত সেই এডিটর গুলোতে এরকম সুবিধা দেওয়া থাকে, যেগুলি ভালো এডিটর। তো টিডি, এখানে আমি তিনটা টিডি দিব। এটা হচ্ছে আটলান্টিক ওশেন, আটলান্টিক, এগেইন টিডি। এটা হচ্ছে যারা জানো তাদের কাছে একটু বোরিং লাগতে পারে, বাট বি পেশেন্ট, সবার জন্যই কোনো না কোনো ক্লাসে নতুন জিনিস থাকবে। টিডি, but these are very basic and everyone should know it. 8486, তাহলে we should save it, এটা আমরা সেভ করলাম। তাহলে এই যে টেবিলটা এখান থেকে এখানে শুরু এখানে শেষ, আমরা টেবিলে দুইটা ডাটার রো রেখেছি, দুইটা, আর একটা হচ্ছে হেডারের জন্য বা টেবিলের যে লেবেলের জন্য একটা রো আছে। তো আমরা এটা যদি যখন আমরা রিফ্রেশ করবো তখন টেবিলটা আমরা দেখতে পাবো। সো এটা হচ্ছে টেবিল। তো ওশেন, এভারেজ, ডেপথ এবং টিএইচ ব্যবহার করার কারণে এগুলো কিন্তু অটোমেটিক্যালি বোল্ড দেখাচ্ছে। লেখাগুলি কিন্তু টিডি ব্যবহার করলে কিন্তু সেগুলি বোল্ড দেখাবে না, কারণ এটা হচ্ছে সিম্পল ডেটা। আমরা দেখি যেখানে টিডি ব্যবহার করেছি সেখানে কিন্তু সেগুলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেখানে টিডি ব্যবহার করেছি সেই জায়গাগুলি কিন্তু, যেমন প্যাসিফিক টিডি ব্যবহার করেছি, বাট টিএইচ ব্যবহার করেছি যেখানে সেখানে
অটোমেটিক্যালি বোল্ড হয়ে থাকতেছে। ওকে, সো এই টেবিলটা যথেষ্ট আগলি লাগছে। তো আমরা এই কারণেই জানবো যে কেন আমাদের স্টাইল শীট সম্পর্কে পড়া উচিত। তার আগে স্টাইল শীটে যাওয়ার আগে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা ফর্ম এবং ফর্মটা খুবই ইম্পর্টেন্ট ওয়েবসাইট তৈরি করার জন্য। এবং আমরা এখানে একটা ফর্ম তৈরি করব। ওকে, সো ফর্ম তৈরি করার জন্য টেবিলের নিচে ফর্মের শুরু হয় হচ্ছে ফর্ম এলিমেন্টটা শুরু হয় ফর্ম ট্যাগ দিয়ে এবং ক্লোজিং ট্যাগ হচ্ছে স্ল্যাশ ফর্ম। এর ভিতরে যে এলিমেন্ট গুলি থাকে ফর্মের ভিতরে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ইনপুট। সবচেয়ে গুরুত্বপূর্ণটা হচ্ছে ইনপুট, এবং ইনপুটের ভিতরে আমরা ইনপুট যে ট্যাগটা আছে সেই ট্যাগটার ভিতরে আমরা কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করে আমরা যেটা করতে পারি যে কি ধরনের এটা ইনপুট নিব সেই জিনিসটাকে আমরা স্পেসিফাই করে দিলে আমরা দেখব যে ফর্মটায় ওই ইনপুট নেওয়ার জন্য সুযোগ রয়েছে। তাহলে ইনপুট টাইপ যদি আমরা টেক্সট দিই তাহলে একটা টেক্সট বক্সের মতো জিনিস তৈরি হবে, ঠিক আছে। এবং আমরা যদি এখানে প্লেস হোল্ডার নামে একটা অ্যাট্রিবিউট আছে, এটা যদি আমি ইউজ করি তাহলে প্লেস হোল্ডার আমরা দিলাম ফার্স্ট নেম। প্লেস হোল্ডার কাজটা কি সেটা আমরা আমরা দেখতে পাবো প্র্যাকটিক্যালি, যখন আমরা রান করবো তখন দেখতে পাবো। এবং এটা একটা নেম থাকতে পারে, নেম থাকলে কিছু সুবিধা আছে, এটা আমরা পরে জানবো। নেম ফার্স্ট। তো আরেকটা দেখি আমরা যদি ইনপুট, আচ্ছা এটা আমরা দেখে আসি যে ফর্মটা কিরকম হয়। তাহলে এখানে কিছুই না, এই যে ফার্স্ট নেম, তাহলে প্লেস হোল্ডারের কাজটা কি, এই যে এখানে যে ফার্স্ট নেম কথাটা এই যে হালকা হালকা দিয়ে লেখা আছে, তার মানে এই টেক্সট বক্সে কি লিখতে হবে আমি এক্সপেক্ট করছি সেটা এই হালকা টেক্সটের মাধ্যমে, কিন্তু আমি যদি কিছু লিখি তাহলে কিন্তু এটা মুছে যাবে। তো এটা আমরা সবাই নিশ্চয়ই খেয়াল করেছি। তো সেই জিনিসটা আমরা এখানে প্লেস হোল্ডার ট্যাগটার মাধ্যমে পাচ্ছি। আর নেম ট্যাগটা হচ্ছে এই এইচটিএমএল এলিমেন্টটাকে আইডেন্টিফিকেশন পারপাসে ব্যবহার করা হয়। সেটা যখন আমরা জাভা স্ক্রিপ্ট বা আরো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যাব তখন দেখবো যে এটার ব্যবহার আসলে আছে। ওকে, সো এইখানে আমরা যখন লিখবো তখন আমরা দেখতে পাবো যে আমাদের টেক্সট গুলি ভিজিবল হচ্ছে, আমাদের টেক্সট গুলি দেখা যাচ্ছে। আমরা যদি এটাকেই এই ইনপুট টাইপটাকে যদি আমরা চেঞ্জ করে দেই, আমরা নিলাম ইনপুট টাইপ টেক্সট, সরি ইনপুট টাইপ পাসওয়ার্ড। আমরা যদি পাসওয়ার্ড টাইপ নেই এবং প্লেস হোল্ডারে যদি আমরা লিখি পাসওয়ার্ড, পাসওয়ার্ড এটা নেম দিলাম আমরা পাসওয়ার্ড, তাহলে যেটা হবে যে আমরা একটা টেক্সট বক্স পাবো, বাট সেই টেক্সট বক্সের ভিতরে আমরা যদি কিছু টাইপ করি তাহলে সেটা দেখা যাবে না, তাই না। নরমালি আমরা যখন পাসওয়ার্ড টাইপ করি তখন আমরা দেখতে পাই যে এরকম বিহেভ করে। তো সেই বিহেভিয়ারটা আমরা এইচটিএমএল ফর্মের ইনপুট টাইপ পাসওয়ার্ড এটার মাধ্যমে সেই বিহেভিয়ারটা আমরা নিয়ে আসতে পারি।
ইনপুট টাইপ যদি সাবমিট দেই আমরা, তাহলে আমরা একটা সাবমিট বাটন পাবো। তাহলে সাবমিট কোয়েরি, এটা লেভেলটাও চেঞ্জ করা যায়, ইউ ক্যান ডু মেনি মেনি থিংস, ইউ ক্যান চেক। এখন আমরা দেখবো যে এখানে অনেক ধরনের ফর্মের ফর্ম পূরণ করার জন্য যেসব জিনিসগুলি থাকে সবই করা যায় এখানে। আমরা একটা রেডিও বাটন তৈরি করে দেখতে পারি, যে ইনপুট টাইপ যদি রেডিও দেই, হ্যাঁ, ইনপুট টাইপ রেডিও, এটা নেম, নেম যদি হয় কালার, আচ্ছা ইনপুট টাইপ রেডিও দিলে কি আসে আমরা একটা একটা করে দেখি। ওকে, ইনপুট টাইপ রেডিও, তাহলে ইনপুট টাইপ রেডিও দিলে আমরা একটা রেডিও বাটন পাচ্ছি। আমরা একটা ব্রেক ইউজ করি এখানে কনফিউশনটা অ্যাভয়েড করার জন্য। সো আই ক্যান ইউজ pr স্ল্যাশ সরি, এখানে এখানে একটা বিআর ইউজ করি। সো আমরা যেটা দেখতে চাচ্ছি যে রেডিও বাটন, শুধু একটা রেডিও বাটন তৈরি হচ্ছে, রাইট? সো এই রেডিও বাটনের এখানে যদি আমরা কোনো চাই যে কোন টেক্সট, সিলেক্টর টেক্সট, তাই না, তাহলে আমরা দিতে পারি ভ্যালু, আমরা এখানে লিখে দিতে পারি যে এটা হচ্ছে বিএলই ব্লু, তাহলে এই লেখাটা আসবে যে এবং এখানে আরো কিছু প্র্যাকটিস করা হয়, যে এটা নেম থাকে, নেম, নেম কি, যেহেতু আমরা কালার সিলেক্ট করছি এটার নাম কালার, ভ্যালু নামে আরেকটা অ্যাট্রিবিউট আছে, ভ্যালু অ্যাট্রিবিউটটাও আমাদের কাজে লাগে। আসলে ফর্মটা তো আমরা এখন সাবমিট করবো না, ফর্মটা আমরা যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো, যখন ডেটাবেস শিখবো, তখন আমরা সাবমিট করবো, তখন এই অ্যাট্রিবিউটগুলি সম্পর্কে আরো আমরা জানতে পারবো। তো এইভাবে করে আমরা অনেক রেডিও বাটন তৈরি করতে পারি, ড্রপ ডাউন মেনু তৈরি করতে পারি, এবং সেগুলি আমরা সাবমিট বাটন করলে, এখন অবশ্য সাবমিট বাটন করলে কিছুই হবে না, এখানে আমরা ডেটাগুলো ইনপুট দিতে পারি, তারপরে এখানে আমরা বিভিন্ন পাসওয়ার্ড দিতে পারি, ব্লু সিলেক্ট করলাম, সাবমিট কোয়ারি দিলাম, এখন কিছুই হবে না, কারণ এটার সাথে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি কানেক্ট করিনি, কোনো ডেটাবেজে ডেটাগুলি যাওয়ার কোনো ব্যবস্থা করিনি। বাট যখন আমরা ডেটা বেস নিয়ে কাজ করব, তখন আমাদের এরকম ফর্মের পিছনে ব্যাক এন্ডে, এটা তো ফ্রন্ট এন্ডে এরকম ফর্ম থাকতে পারে, এবং ব্যাক এন্ডে অ্যাপ্রোপ্রিয়েট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং অ্যাপ্রোপ্রিয়েট যদি ডাটাবেজের টেবিলের সাথে কানেকশন থাকে, তখন এই ডাটাগুলি আমরা সাবমিট দিলে ওই পার্টিকুলার টেবিলে এটা চলে যাবে। এটা একটা ভেরি বেসিক কাজ, যেটা আসলে আমাদের যদি ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করি তাহলে আমাদের জানতেই হয় বা করতেই হয়। তো আলোচনা করা হয়নি, যেমন আমাদের এইচটিএমএল প্রত্যেকটা এলিমেন্টের কিন্তু অ্যাট্রিবিউট, অসংখ্য অ্যাট্রিবিউট থাকে। তো প্রত্যেকটা ট্যাগেরই বডির আসলে কালার দেওয়া যায়, ঠিক আছে, যে যেমন এখানে এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ যেমন আমি দিলাম, এরকম কালার প্রত্যেকটা অ্যাট্রিবিউটের, যেটা আমি বলতে চাচ্ছিলাম যে প্রত্যেকটা অ্যাট্রিবিউটেরই বিভিন্ন বিভিন্ন প্রত্যেকটা এলিমেন্টেরই বিভিন্ন অ্যাট্রিবিউট আছে। আমরা এটা ডকুমেন্টেশন থেকে দেখতে পাবো। W3 স্কুলসে যদি আমরা যাই, W3 স্কুলস,
তাহলে এইচটিএমএল, এখানে লার্ন এইচটিএমএল আছে, তাহলে এখান থেকে আমাদের এই যেমন এইচটিএমএল এলিমেন্টস গুলি সম্পর্কে আমরা জানতে পারবো। হ্যাঁ, এই যে ট্যাগ নেম স্ল্যাশ ট্যাগ নেম, এখানে দেখা যাচ্ছে আমরা যেটা পড়েছি, আমি যেটা দেখিয়েছি সেরকমই এখানে h1 পি হচ্ছে একটা ট্যাগ, যেটা আমি দেখাইনি কিন্তু এখানে আছে, প্যারাগ্রাফ ট্যাগ। হ্যাঁ, তারপরে এইচটিএমএল অ্যাট্রিবিউট গুলি দেখতে পারি আমরা, যেমন অ্যাঙ্কর। আচ্ছা, আচ্ছা, আমার একটা জিনিস দেখানো উচিত যে অ্যাঙ্কর ট্যাগটা, এটা সবচেয়ে বেশি, অ্যাঙ্কর এবং ইমেজ এই দুইটা আমি আমি দেখা দিই। তো অ্যাঙ্কর ট্যাগটা হচ্ছে সবচেয়ে বেশি, মানে এইচটিএমএল বা ওয়েব, আসলে ওয়েব কেন, সেটা একটা বড় কারণ হচ্ছে অ্যাঙ্কর। হ্যাঁ, বিয়ার স্ল্যাশ এ অ্যাঙ্কর ট্যাগের যেই অ্যাট্রিবিউটটা আমরা ব্যবহার করি href, এটা হচ্ছে হাইপার টেক্সট রেফারেন্স। ঠিক আছে, এই রেফারেন্সে আমরা যে লিংকটা দিয়ে দেবো www.google.com লিখে যদি আমরা ক্লোজ করি, এবং এটার ভিতরে আমরা যে টেক্সট, এই অ্যাঙ্কর ট্যাগের শুরু এবং শেষের মধ্যে মাঝখানে আমরা যে টেক্সট দিব গো টু গুগল, যেটা দিব সেটা লিঙ্কড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে দেখা যাচ্ছে যে গো টু গুগল এইটা। তো নর্মাল ডিফল্টে এইচটিএমএল এ ডিফল্ট হচ্ছে লিংক, একটা লিংকের নিচে হাইপার লিংক যদি থাকে তাহলে সেটার নিচে দাগ হয়ে যায়, এবং এইখানে আমরা যখন মাউসটা হোভার করি, মাউসটা নিয়ে আসি, তাহলে এটা একটা হ্যান্ডের মতো দেখে, তখন ওটা ক্লিক করলে আমরা গুগলে চলে যেতে পারবো। যে লিংকটা আমি দিয়েছি, আমার লিংকটা দেওয়া ঠিক হয় নাই, তো সেই জন্য আমরা ওখানে যেতে পারতেছি না। তো এইচটিটিপি এরকম মানে অ্যাড্রেসটা পুরো দেওয়া উচিত ছিল। এনিওয়ে, সো এখন এইখানে আরেকটা জিনিস হচ্ছে যে আমি যে কোনো ইমেজ, আচ্ছা আমাদের যেটা ইয়ে ছিল সেটা হচ্ছে শুধু ইমেজ, ইমেজ ট্যাগটা, ইমেজ ট্যাগটা img src cat ডট জেপিজি। তাহলে এবার ডাইরেক্টলি একটা ইমেজ ফাইলের নাম লিখতে হলে সেই ফাইলটা যেই ফাইলে আমার এইচটিএমএল ডকুমেন্ট আছে, যেমন আমারটা আছে হচ্ছে আমার ডকুমেন্টের ভিতরে আমার যে ফাইলটা সেটার নাম হচ্ছে hello ডট এইচটিএমএল, আর এই একই ফোল্ডারের ভিতরে cat ডট জেপেগ নামে একটা ইমেজ ফোল্ডার আছে। সেই কারণে আমি এটাকে সরাসরি আমি এটা অ্যাড্রেসটা দিতে পারবো, দিতে পারছি। তাহলে এবং সেই ক্ষেত্রে আমি যদি এই পেজটাকে রিফ্রেশ করি তাহলে কিন্তু এখানে একটা ক্যাটের ইমেজ, ওই যে ইমেজটা ক্যাট ডট জেপেগ যেটা, সেই ইমেজটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা এখন এই ইমেজটা যদি এখানে না থাকতো তাহলে যে ফোল্ডারের যে ডিরেক্টরি যে পাথ সেটা এরকম স্ল্যাশ দিয়ে দিয়ে আমরা সেই স্ল্যাশের মাধ্যমে ওই ব্যবহার করে বিভিন্ন ফোল্ডারের ভিতরে, তার ভিতরে কোন ফোল্ডার সেই দিতে পারতাম। অথবা এখানে আমি কোনো ওয়েব লিঙ্কও ব্যবহার করতে পারি, যেখানে যেটা যে লিঙ্কটা আসলে ইমেজ, সরাসরি ইমেজের কোন লিঙ্ক ব্যবহার করতে পারি, তাহলেও এটা কাজ করবে। তো এটা হচ্ছে ইমেজ এসআরসির ব্যাপার। এখন আমরা এই ইমেজটা আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই ইমেজটা আসলে এই ডানে বামে স্ক্রল করা যাচ্ছে, কারণ আসলে ইমেজটা অনেক বড়, তাই না? তো আমরা আগেই বলেছি যে প্রত্যেকটা এইচটিএমএল ট্যাগেরই অসংখ্য আমাদের, প্রত্যেকটা এইচটিএমএল এলিমেন্টেরই অসংখ্য অ্যাট্রিবিউট থাকে। তাহলে এইখানে আমরা যেটা করতে পারি যে এটার হেইট ট্যাগটাকে আমরা 200 উইথ, সমস্যা বেশি উইথ দিই, তাই না? তো উইথ বলে দিলাম 200। তো এইভাবে আমরা এটাকে বলে দিতে পারি। এখন যদি আমরা এটাকে
রিফ্রেশ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা অনেক ছোট হয়ে গেছে এবং এটাকে আমরা কন্ট্রোল করতে পারি, তাই না? আমরা একটা 500 বাই 500 দিলাম, সেক্ষেত্রে এরকম। সো এই হাইট উইডথ এর মাধ্যমে আমরা হাইট এবং উইডথটা এরপরে আমরা আসলে চলে যাব ক্যাসকেডিং স্টাইল শিটে। তাহলে ক্যাসকেডিং স্টাইল শিটটা কি? সিএসএস বলে ক্যাসকেডিং স্টাইল শিট। ক্যাসকেডিং স্টাইল শিটের যে বিষয়টা সেটা হলো যে এটার মূল উদ্দেশ্য কি? CSS is used to customize the appearance of a website, ঠিক আছে? এবং এই কারণে সিএসএস টা খুবই ইম্পর্টেন্ট, মানে সিএসএস টার মধ্যে জানার এবং শেখার বেশ কিছু বিষয় আছে। এইচটিএমএল টা আসলে খুবই সহজ, আমি সে কারণে বেসিক যে যতটুকু জানালাম এতটুকু ছাড়া আসলে কোনো ক্লাসে এইচটিএমএল সম্পর্কে আলোচনা করার কিছু নাই। এরপরে হচ্ছে সবাই নিজে এইচটিএমএল ট্যাগ গুলি জেনে জেনে আমরা শিখতে পারি। তাহলে স্টাইল শিটটা আমরা যেটা দেখব যে অনেক ভাবে ব্যবহার করা যায়। প্রথমে আমরা ইনলাইন স্টাইল শিট ব্যবহার করব এবং যে কোনো এইচটিএমএল এলিমেন্টের সাথে আমরা একটা স্টাইল অ্যাট্রিবিউট, স্টাইলকে একটা অ্যাট্রিবিউট আকারে আমরা অ্যাড করতে পারি। এটা আমরা প্রথমে একটু দেখব। যেমন একটু আগে আমি যেটা চেষ্টা করেছিলাম যে h1 ট্যাগটা h1 বা সাপোজ h2 ট্যাগ, সাপোজ h2 ট্যাগটা আমি এটা কালার চেঞ্জ করতে চাই, কিন্তু আমি HTML দিয়ে সেটা পারিনি, কারণ এটা হচ্ছে এটার জন্য আমার স্টাইল ইউজ করতে হবে। তাহলে আমি যেটা করতে পারি যে স্টাইল একটা অ্যাট্রিবিউট আকারে ইউজ করব, স্টাইল দিয়ে এবং এখানে ইনভার্টেড কমার মধ্যে সিএসএস প্রপার্টি বা স্টাইল প্রপার্টি বলতে পারি, স্টাইলের বিভিন্ন প্রপার্টি আছে, সেগুলি আমরা ব্যবহার করব। যেমন একটা প্রপার্টি হচ্ছে কালার, এগুলি আমাদের জানতে হবে যে বেসিক্যালি কি কি প্রপার্টি আছে। তাহলে কালার আমরা ব্লু সিলেক্ট করলাম, কালার ব্লু, এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো এখানে একটা সেমিকোলন দিতে হবে। এরপরে এটা কালার প্রপার্টি আছে টেক্সট অ্যালাইন। যেমন আমি যদি ভালো এডিটর ইউজ করি তাহলে কিন্তু আমরা প্রপার্টি গুলি দেখতে পাচ্ছি, তাই না? কি কি প্রপার্টি আমি পাচ্ছি, টেক্সট অ্যালাইন প্রপার্টি আমরা পাচ্ছি। টেক্সট অ্যালাইন এবং টেক্সট অ্যালাইন প্রপার্টি আমি কি কি ভ্যালু দিতে পারি সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেন্টার, এন্ড, জাস্টিফাই, লেফট, রাইট, স্টার্ট, ইনহেরিট, হ্যাঁ, এইভাবে কিন্তু আমাদের নলেজটাকে আমরা বাড়াতে পারি। সো এখানে আমরা সেন্টার দিলাম এবং এটা টেক্সটটা আমি চেঞ্জ করে দিই যে কালারফুল হেডিং। কালারফুল হেডিং, ওকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, ব্লু কালার হয়ে গেছে এবং টেক্সট অ্যালাইনমেন্টটা কিন্তু সরে আসছে, এটা কিন্তু সেন্টারে অ্যালাইন হয়ে গেছে।
এবং এই দুইটাই আমরা প্রপার্টি ব্যবহার করেছিলাম, সিএসএস প্রপার্টি ব্যবহার করেছি, কালার এন্ড টেক্সট অ্যালাইন। এখন যদি এরকম আমরা চাই যে এখানে তিনটা যে হেডিং আছে H1 H2 H3 আমরা তো তিনটা ব্যবহার করছি, এখন যদি আমরা এরকম চাই যে সবগুলোকে যদি আমরা এরকম চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এটা বডি এলিমেন্টে এই স্টাইল অ্যাট্রিবিউটটা বডি এলিমেন্টের অ্যাট্রিবিউট হিসেবে আমরা যোগ করে দিতে পারি। সেক্ষেত্রে যেটা ঘটবে যে এটা বডি এলিমেন্টে দিলে সবগুলোই হয়ে যাবে। আমরা যদি okay, so let us take a different document so that I can do fine. Let's name it as style. Style.html. Okay. So okay, so আমরা যদি এখানে বডি এর ভিতরে যেহেতু মাত্র তিনটা এলিমেন্ট আছে, সো আমরা এখানে যদি স্টাইলটা প্রয়োগ করি, স্টাইল কালার প্রপার্টি ব্যবহার করলাম, কালার ব্লু সেমিকোলন টেক্সট টেক্সট অ্যালাইন টেক্সট অ্যালাইন সেন্টার। তাহলে এটার প্রভাবটা কি পড়বে সেটা আমরা একটু দেখতে চাই। Let us open this file which is style.html using, so আমরা দেখতে পাচ্ছি যে তিনটাই কিন্তু সেন্টার্ড হয়েছে। সো তার মানে এই স্টাইল অ্যাট্রিবিউটটা টোটাল বডির উপরে কিন্তু প্রভাব বিস্তার করেছে, বডি এলিমেন্টের উপর, যেহেতু আমি এটা বডি এলিমেন্টের অ্যাট্রিবিউট হিসেবে আমি এটাকে ব্যবহার করছি। তো যে এলিমেন্টের অ্যাট্রিবিউট হিসেবে আমরা ব্যবহার করব সেই এলিমেন্টের সবগুলোর উপরে এটা প্রভাব পড়বে। তাহলে এখন আমরা যদি চাই যে H1 এর উপরে এটার এফেক্ট পড়বে, H2 এর মধ্যে এফেক্ট পড়বে না, এরকম যদি চাই, এরকম আবার H6 এর উপরে এফেক্ট পড়বে এটা চাচ্ছি, তাহলে আমরা যেটা করতে পারি যে এই ভাবে সিএসএস ইউজ করা, এটা হচ্ছে ইনলাইন, প্রত্যেকটা ট্যাগের আর অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহার করছি। সেটা না করে আমরা যেটা করতে পারি যে হেডের ভিতরে এটা একটা স্টাইলকে একটা এলিমেন্ট হিসেবে HTML এলিমেন্ট হিসেবে ব্যবহার করতে পারি, বা আমরা অন্যভাবে বলতে পারি HTML ট্যাগ হিসেবে ব্যবহার করতে পারি। এখন কিন্তু স্টাইলটাকে একটা HTML এলিমেন্টের অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহার করছি। আর এখন আমরা যেটা করব যে হেডের ভিতরে এটা আমরা ডিলিট করে দিলাম, আমরা হেডের ভিতরে স্টাইল ট্যাগ ব্যবহার করব, স্টাইল ট্যাগ, তাহলে স্টাইল স্ল্যাশ স্টাইল, স্টাইল শুরু হলো এবং স্টাইল শেষ হলো, এবং এটা কোন HTML এর এলিমেন্টের উপর প্রভাব পড়বে সেটা আমরা বলবো, সেই এলিমেন্টের নাম বলবো, তারপরে এটা খুব ইম্পর্টেন্ট, এবং সিএসএস টা কিন্তু আসলে ওয়েব পেজ ডেভেলপমেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট, সিএসএস ভালোমতো জানা উচিত আমাদের। সো এটা হচ্ছে বেসিক একদম সিএসএস এর। তাহলে এটা হচ্ছে আমার HTML এলিমেন্টটা,
বা HTML ট্যাগটা যদি একটু সহজ ভাষা করতে চাই তাহলে ট্যাগটা, সেই ট্যাগটার নাম বললাম এবং আমরা কার্লি ব্রেসটা শুরু করে এর ভিতরে আমরা সমস্ত সিএসএস প্রপার্টি গুলি লিখবো, যে সিএসএস প্রপার্টি গুলি এই এই পার্টিকুলার HTML ট্যাগের উপরে কাজ করুক বলে আমরা চাই। তাহলে আমরা আমাদের যে দুইটা সিএসএস প্রপার্টি ব্যবহার করেছিলাম সেই দুইটাই ব্যবহার করি। কালার নিয়মটা হলো কোলন দিতে হয়, তারপর হচ্ছে তারপরে শেষে ভ্যালুটা দেওয়ার পরে সেমিকোলন, তারপর টেক্সট অ্যালাইন কোলন দেওয়ার পরে সেন্টার। তাহলে এটা যদি H1 এর উপরে আমরা চাই যে H1 এর উপরে এটা প্রভাব বিস্তার করুক, তাহলে যেটা হবে এখন কিন্তু H1 এর উপর প্রভাব বিস্তার করবে, বাট H2 এবং H6 এখানে যেটা আছে তার উপর কিন্তু প্রভাব বিস্তার করবে না। এখন এভাবে করে আমরা যদি একটা স্টাইল, একটা অনেক বড় HTML ফাইল ব্যবহার করি এবং সেই ফাইলের ভিতরে যদি এরকম অনেক স্টাইল ট্যাগের ভিতরে যদি অনেক টেক্সট থাকে, তাহলে যেটা হবে যে আমরা যদি কোনো চেঞ্জ করতে চাই তাহলে এই চেঞ্জগুলি এবং আমাদের যদি অসংখ্য HTML ফাইল থাকে তাহলে প্রত্যেক ফাইলের উপরে কি থাকবে, হেডারের ভিতরে এরকম একটা স্টাইল ট্যাগ থাকবে। তাহলে আমরা যদি ওয়েবসাইটে একটা কমন চেঞ্জ করতে চাই, সাপোজ প্রত্যেকটা হেডিং এর কালার আমরা এখন ব্লু রাখছিলাম, তো প্রত্যেক পেজেই আমরা চাই, সাপোজ আমরা 10টা পেজ তৈরি করেছি, আমি চাই 10টা পেজেরই H1 এর কালার ব্লু না হয়ে রেড হবে। আগে আমার প্ল্যান ছিল যে ব্লু হবে, এটা একটা এক্সাম্পল দিচ্ছি। তো তখন আমি যদি এইভাবে হেডারের মধ্যে আমি যদি এইভাবে স্টাইলটা ইউজ করি তাহলে যে সমস্যা হবে যে আমার ওই 10টা পেজের এই হেড ট্যাগের ভিতরে যে স্টাইল ট্যাগের ভিতরে যে এই H1 এর ভিতরে যে এই কালার প্রপার্টিটাকে আমার চেঞ্জ করে দিতে হবে। তাহলে এই একই কাজ আমাকে 10 বার করতে হবে, সো হুইচ ইজ ভেরি ব্যাড। কম্পিউটার সায়েন্টিস্টরা এই সমস্ত জিনিসকে অপটিমাইজ করার জন্য সবসময় চেষ্টিত থাকে বা চেষ্টা করে। সো এই জন্য এটার যে বেটার ওয়ে হলো যে আমরা আসলে স্টাইল শিটটাকে, এই কারণে নামটা স্টাইল শিট হয়েছে, এটাকে একটা আলাদা ফাইল আকারে রাখবো এবং সেটার ফাইলের এক্সটেনশনটা হবে style.css। তাহলে আমরা এখন একটা ফাইল লিখবো, যে ফাইলের নাম আমরা দিব নিউ ফাইল, সেভ অ্যাজ style.css। এটা আমরা সেভ করব, তাহলে এটা আমাদের স্টাইলের ফাইলটা হয়ে গেল। এখন আমরা এই স্টাইল ফাইলের ভিতরে লিখতে চাই সেম জিনিসই লিখতে চাই H1 এবং আমরা কার্লি ব্রেস শুরু করলাম, কার্লি ব্রেস শুরু করে স্টাইল প্রপার্টি কালার কোলন ব্লু সেমিকোলন টেক্সট অ্যালাইন কোলন সেন্টার। এই হচ্ছে আমার স্টাইল। এখন এটাকে আমরা এই ফাইলে, তাহলে তো আমার স্টাইল ট্যাগটা থাকবে না, তাহলে এখানে কি থাকবে, আমি স্টাইল শিটটাকে এই ফাইলটাকে কিভাবে পাবো, এটা তো একটা আলাদা ফাইল, সেটা কিভাবে পাবো, এই হেডের মধ্যে আমি এটাকে যেটা করব যে একটা লিংক HTML এর একটা এলিমেন্ট আছে, সেটা হচ্ছে লিংক রিলেশনশিপ রেল দিয়ে আমরা হচ্ছে কি ধরনের এটা স্টাইল শিট এটা লিখবো, রেল স্টাইল শিট, এটা অ্যাট্রিবিউট রেল নামে একটা অ্যাট্রিবিউট আছে, সেখানে আমরা দিলাম স্টাইল শিট এবং এটার ফাইলটার লিংক দিয়ে দিই। ফাইলটার লিংক যেহেতু আমরা সেম ফোল্ডারে রেখেছি, আমরা কি হবে, এটার নাম হবে styles.css। ওকে, সো এখন
এটা হবে লিঙ্ক ট্যাগটা আমরা শেষ করলাম। তাহলে এখন আমরা যদি এটা যদি সেভ করা থাকে, এটা যদি সেভ করা থাকে, এখন আমরা এই ফাইলটা, এই ফাইলের মধ্যে কোনো চেঞ্জ নেই, কোনো চেঞ্জ নাই, কিন্তু চেঞ্জ নরমালি হওয়া উচিত ছিল, কারণ আমরা কিন্তু এখানে যে স্টাইল যে ট্যাগটা ছিল সেটা মুছে দিয়েছি, কিন্তু এই স্টাইল ট্যাগের কাজই কিন্তু এই style.css ফাইল থেকে এটা করছে। এখন কারো যদি সন্দেহ হয় তাহলে আমি একটু এটাকে h2 করে দেই, তাহলে এটা আসলে যে রিলেশনশিপটা, লিঙ্কটা যে তৈরি হয়েছে কিনা সেটা আমরা বুঝতে চাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে ওই styles.css ফাইল থেকেই কিন্তু কাজটা হচ্ছে, কারণ আমরা এখানে ট্যাগটা বা HTML এলিমেন্টটার নেমটা চেঞ্জ করে দিয়েছি, which was h1 before, now it is h2. ওকে, এটা হচ্ছে বেটার ওয়ে টু ওয়ার্ক উইথ CSS, এবং আমরা মূলত এইভাবেই কাজ করব, যদি না অন্য কোনো রিজন থাকে ইনলাইন এবং হেডের মধ্যে স্টাইলটা ইউজ করা। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তো কিছু এই সিএসএস অ্যাট্রিবিউট সম্পর্কে আমরা জানবো, যেটা এখানে মোস্ট প্রবাবলি এখানে আছে। যেমন হচ্ছে টেক্সট অ্যালাইন। আচ্ছা, আমি এখানে লিখি টেক্সট অ্যালাইন, এটা যেমন আমরা জানলাম। এরপর ব্যাকগ্রাউন্ড কালার আছে, আচ্ছা। এখন আমরা যেটা বলছিলাম যে আমাদের যে টেবিলটা ছিল সেই টেবিলটাকে আমরা একটু ইমপ্রুভ করার চেষ্টা করব। তাহলে আমরা টেবিলের যে কোডটা সেটা নিয়ে আসি, আমাদের এই ফাইলে কপি করে নিয়ে আসি। তাহলে এই ফাইলে আমাদের এখানে ছিল টেবিলটা, দিস ইজ আ টেবিল। টেবিলটাকে নিয়ে আসলাম এখানে। ওকে, সো এখন টেবিলটার অবস্থা কি সেটা আমরা এই ফাইলটা যদি রান করি তাহলে দেখতে পাবো। সো টেবিলটা লুকিং প্রিটি ব্যাড, রাইট? তো এখানে আমরা যেটা করতে পারি, আমরা স্টাইল শিটে স্টাইল অ্যাড করতে পারি। h2 টা থাক, অসুবিধা নেই। টেবিল, তাহলে এখানে আমরা বলতে চাচ্ছি যে আমরা কিছু প্রপার্টি বলতে চাচ্ছি যেটা প্রয়োগ হবে কার উপরে, HTML টেবিল ট্যাগের উপরে। এবং এটার যে বিষয়টা যে যত টেবিল ট্যাগ আমরা ব্যবহার করব এই 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 ফাইলের মধ্যে, যেহেতু এই ফাইলটা এই styles.css ফাইলের সাথে লিংক, তাহলে সমস্ত HTML টেবিল
ট্যাগের উপরে এই ফাইলে যতগুলো ইউজ করব, আরো যত টেবিল ট্যাগ ইউজ করব সবগুলোর উপরে আমি এখানে যে স্টাইল প্রপার্টি গুলি ডিফাইন করে দিচ্ছি সেই স্টাইল প্রপার্টি গুলি কিন্তু কাজ করবে। তাহলে এখানে আমি যেটা বলতে পারি যে টেবিল বর্ডার বর্ডার টেবিল বর্ডারে কি কি আমরা বলতে পারি, অনেকগুলি এখানে ভ্যালু আমরা দিতে পারি বর্ডার প্রপার্টি। একটা হচ্ছে পিক্সেল কতটুকু মোটা হবে বা চিকন হবে, তারপরে হচ্ছে এটা সলিড হবে না ড্যাশড হবে, এই যে অন্য কোনো ধরনের হবে, তো সলিড বললাম। এবং কালার কালার আমি বললাম যে ব্ল্যাক। ওকে, সো তিনটা আমরা পাশাপাশি বলে দিলাম। এখন এটার এফেক্ট আমরা দেখি এটা কি। তাহলে শুধু টেবিলের চারপাশে যে বর্ডার সেই বর্ডারটা পড়ছে, তাহলে এইখানে যে ভিতরে যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে টিআর টিডি সেটার উপরে কিন্তু কোনো প্রভাব পড়েনি। তাহলে আমি যদি চাই যে প্রত্যেকটা যে টিডি আছে টেবিল ডাটা আছে সেখানে যদি চারকোনা হয়, আবার এগুলি হচ্ছে টিএইচ, আমাদের নিশ্চয় মনে আছে যে এগুলি আসতেছে কোথা থেকে, টিএইচ থেকে এবং টিডি থেকে। তাহলে প্রত্যেকটা টিএইচ এবং টিডি তে যদি আমরা ইয়ে করি, তাহলে আমরা প্রথমে আলাদা আলাদা করে করব, যে টিডির জন্য আলাদা ভাবে ইয়ে করবো ডিফাইন করবো, টিএইচ এর জন্য আলাদা ভাবে ডিফাইন করবো, পরে আমরা শিখবো যে এটাকে আসলে কেমনে একসাথে এই কাজটা করা যায়। প্রথমে আমরা শিখি আলাদা ভাবে করা। তাহলে টিএইচ আমরা বলবো যে বর্ডার, এটার বর্ডার আমরা একই ভাবে বলি যে 1px বলি, তারপর একটা স্পেস দিয়ে বলি সলিড, তারপর একটা স্পেস দিয়ে আমরা বলি যে এটা ব্ল্যাক। তাহলে আমার বলা শেষ হয়েছে। তাহলে এই প্রপার্টির অনেকগুলি ভ্যালু কিন্তু আমরা একসাথে দিতে পারছি, এটা খুবই চমৎকার একটা জিনিস। এখন আমরা যেটা বলবো, আমরা এটা আউটপুটটা দেখি, আউটপুট দেখলে আমরা দেখতে পাবো যে রাইট এখানে কিন্তু যে টেবিল হেডার যে তাদের চারপাশে কিন্তু বর্ডার তৈরি হয়ে গেছে। ফাইন, এখন আমাদের টেবিল ডেটার উপরে কোনো কিন্তু প্রভাব বিস্তার করেনি। তাহলে টেবিল ডেটার উপরে প্রভাব বিস্তার করতে হলে আমাকে টেবিল ডেটার জন্য লিখতে হবে আরেকটা, তাহলে আমরা একইভাবে লিখি বর্ডার 1px solid color black, সেভ করলাম, আবার এটা রিফ্রেশ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বর্ডার গুলি তৈরি হয়ে গেছে। ফাইন, এখন আমরা যেটা শিখবো যে এখানে আমার লিখতে যথেষ্ট কষ্ট হয়েছে টিএইচ এবং টিডির জন্য বারবার একই কথা লেখা, তো এইখানে যদি আমরা একই রকম স্টাইল প্রপার্টি যদি আমরা বিভিন্ন ট্যাগের জন্য বিভিন্ন এইচটিএমএল ট্যাগ অথবা বিভিন্ন এইচটিএমএল এলিমেন্টের জন্য যদি আমরা ব্যবহার করতে চাই, তাহলে সেই একটা এইচটিএমএল এলিমেন্টের মধ্যে কমা দিয়ে আরেকটা এইচটিএমএল এলিমেন্ট কিন্তু আমরা এখানে লিখতে পারি। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটা মুছে ফেলতে পারি, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এটা মুছে ফেললে আমাদের স্টাইলে দেখবো যে কোনো কোনো কিন্তু পরিবর্তন আমরা দেখতে পাবো না, স্টাইলে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। এরপরে আমরা যেটা দেখবো যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই টেবিলের মধ্যে যেটা হচ্ছে যে এই প্রত্যেকটা যে ঘরগুলি আছে ঘরগুলি খুব গায়ের উপরে উঠে, বর্ডার গুলি গায়ের উপরে উঠে আছে এবং জায়গা নাই, অ্যাজ ইফ মনে হচ্ছে জায়গার সংকট, এরকম বিষয়। তো এই এই ধরনের বিষয়টা আমরা কিভাবে করবো, প্যাডিং প্যাডিং নামে একটা সিএসএস প্রপার্টি আছে, আমরা সেটা ব্যবহার করবো। প্যাডিং প্যাডিং পিএক্স সেমিকোলন, তাহলে যেটা হবে, তাহলে আমরা কিন্তু একটু ইমপ্রুভমেন্ট দেখতে পেলাম যে এখানে আমরা যদি আরো বাড়িয়ে দিই তাহলে আমরা আরো ইমপ্রুভমেন্ট দেখতে পাবো। আমরা যদি প্যাডিং 5px করি,
তাহলে এখন একটু ফাঁকা ফাঁকা লাগছে, এটা দেখতে সুন্দর লাগছে, রাইট? তো এটা হলো বিষয়। এখন এইখানে এরকম টেবিল দেখতে আসলে অতটা সুন্দর লাগে না, কারণ এখানে একটা বর্ডার দিছে আমি, টেবিলের বর্ডার। আবার প্রত্যেকটা কি জানি বলে, প্রত্যেকটা টিডি অথবা টিএইচ এর মধ্যে আবার বর্ডার, এরকম ডবল ডবল বর্ডার দেখতে ভাল লাগে না। এই জিনিসটা, সমস্যাটা সমাধান করার জন্য একটা সিএসএস প্রপার্টি আছে, যেটা টেবিলের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে বর্ডার কলাপস। বর্ডার কলাপস, বর্ডার কলাপসের ভ্যালু আমরা কি দিব, কলাপস, আমরা কলাপস করে দেব, ঠিক আছে? কলাপস। তাহলে এবার যেটা হবে সেটা হলো যে ওই বর্ডার গুলি, মাল্টিপল যে বর্ডার গুলি ছিল সেগুলি সে কলাপস করে দিবে, মানে একসাথে মিশায় দিবে। কলাপস করা মানে ধসায় দেওয়া, মানে মাল্টিপল বর্ডার গুলি ধসায় দিয়ে সে একটা বর্ডারে সেটাকে রূপান্তরিত করে। এরপরে আমরা যে জিনিসটা দেখব, যে একটু আগে আমরা যে কথাটা বলেছিলাম যে এইখানে যে H2 ট্যাগ আছে বা H1 ট্যাগ আছে, সেটা যদি আমরা চাই যে, আমরা যেটা বলেছিলাম যে টেবিল টেবিল পড়ানোর সময়, যে এখানে যে আমরা যে প্রপার্টি গুলি ডিফাইন করেছি সেটা সমস্ত টেবিল ট্যাগের উপর অ্যাপ্লাই করবে। এরকম যদি আমরা না চাই, যেমন সাপোজ আমরা H2 এর ক্ষেত্রে বা H1 এর ক্ষেত্রে হোয়াট এভার ইট মাইট বি, সেখানে আমরা যদি আমাদের H2 ট্যাগটা আবার নিয়ে আসি, H1 H2 H3 টা নিয়ে আসি, H1 H2 H3, তাহলে বডির উপরে, টেবিলের উপরে আমি এটা ব্যবহার করি। ওকে, তো কিরকম দেখা যাচ্ছে আমি দেখি। তাহলে H2 এর পরে যদি আমি আরেকটা H2 দিই, সেটার উপরে কিন্তু এই স্টাইলটা অ্যাপ্লিকেবল হবে, তাই না? ওকে, সো এখন আমরা যেটা আলোচনা করতে চাচ্ছিলাম যে H2 এর উপরে একটা স্টাইল অ্যাপ্লিকেবল হচ্ছে, অথবা আমরা এটাকে যদি H1 বলে দিই, তাহলে H1 এর উপরে অ্যাপ্লিকেবল হবে। এবং যে বিষয়টা হবে সেটা হচ্ছে সমস্ত H1 এর উপরে সে অ্যাপ্লিকেবল হবে। এই পেজের মধ্যে যত H1 থাকবে সমস্ত H1 এর উপরে অ্যাপ্লিকেবল হবে। আমি যদি এখানে টেবিল আছে, আমার টেবিল শেষ হওয়ার পরে যদি আবার একটা H1 শুরু করি, H1 তাহলে another H1 heading, another H1 heading, ফাইন। তো আমরা যদি এখানে রিফ্রেশ করি, তাহলে another H1 হেডিং, সেই হেডিংটাও কিন্তু একই স্টাইল সে পাচ্ছে। কারণ এটার কারণ হলো যে আমরা স্টাইল শিটে যেটা লিখেছি যে H1 ট্যাগটাকে এরকম করতে হবে, সবসময় এটা সেন্টার থাকবে, এটা কালার ব্লু হবে। তো এই কারণে আমরা যতগুলো H1 ইউজ করি, এখানে একটা H1 আছে, সেটাও কালার ব্লু এবং টেক্সট অ্যালাইন সেন্টার, এটারও কালার ব্লু এবং টেক্সট অ্যালাইন সেন্টার। এখন যদি আমরা এরকম না চাই, আসলে আমরা চাই যে ঠিক আছে আমরা একটা পার্টিকুলার স্টাইল চাই, কিন্তু সেই পার্টিকুলার স্টাইলটা সব ট্যাগের উপরে অ্যাপ্লিকেবল হোক, এই জিনিসটা আমরা চাই না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা আইডি নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, এবং সেটা সেই আইডি ধরে পরে সিএসএস প্রপার্টি গুলি, ওই আইডির জন্য সিএসএস প্রপার্টি ডিফাইন করব। তাহলে এখানে H1 আইডি, আইডি হচ্ছে দিলাম ফার্স্ট ড্যাশ হেডার, আইডি হলো ফার্স্ট হেডার। তাহলে এখন এটার কোনো চেঞ্জ আমি বুঝবো না, দুইটাই একই আছে। এখন আমি যদি একটা সিএসএস স্টাইল ইউজ করি এবং সেটা যদি শুধু এই আইডির জন্য ইউজ করি, রাদার দ্যান ইউজিং ইট ফর এ স্পেসিফিক ট্যাগ অর স্পেসিফিক এইচটিএমএল এলিমেন্ট, যে এলিমেন্টটা আমি বিভিন্ন জায়গায় ইউজ করলে সব জায়গায় ওই একই স্টাইলটা ছড়ায় পড়বে, সেটা না করে আমি যদি একটা আইডি ইউজ করি, এখানে আমি H1 ইউজ করবো, আইডি ইউজ করবো, তাহলে আইডি ইউজ করার একটা নিয়ম আছে, এবং এই নিয়মটা খুব গুরুত্বপূর্ণ।
এবং সিএসএস এর বেসিক্স এর খুব ইম্পর্টেন্ট জায়গা আছে আমরা, সেটা হচ্ছে আমরা কি করব, আমরা এটা একটা হ্যাশ সাইন দিব এবং ওই আইডিটা লিখব ফার্স্ট হেডার ফার্স্ট। এখন আমাদের কি রকম এটা ডিফেক্ট করে, এক্স্যাক্টলি আমরা যেটা চাচ্ছিলাম সেটা ফার্স্ট হেডারের উপর, ফার্স্ট হেডার আইডির উপর এটার এফেক্টটা পড়েছে, কিন্তু এটার কোনো এফেক্ট এই অ্যানাদার H1 হেডিং এর উপরে কোনো এফেক্ট পড়ে। এবং এটা আরেকটা মজা হলো যে এই আইডিটা আমি যাকে যাকে দিয়ে দিব সেই এই স্টাইলটা ইনহেরিট করবে, ঠিক আছে। আমি যদি এটার আইডিও ফার্স্ট হেডার বানিয়ে দিই, কারণ এটা আসলে ট্যাগের সাথে জড়িত না, এখন এটা এই স্টাইলটা একটা পার্টিকুলার আইডির সাথে জড়িত হয়ে গেলে, এবং এটা প্র্যাকটিক্যালি মোস্ট ইউজফুল থিং, ঠিক আছে। সো তাহলে H6 ট্যাগটা কিন্তু তার যে বৈশিষ্ট্য সেটা নষ্ট করে নাই, তার যে সাইজ হওয়ার কথা সেই সাইজ আছে, কিন্তু আমি যে দুটো প্রপার্টি বলে দিয়েছি which is color should be blue and you should go to the center, সো সেটা কিন্তু সে মেনে নিছে। সো এই জিনিসটা H6 ট্যাগের উপরে আমি প্রয়োগ করলাম। তো এইভাবে করে আইডির ব্যবহার খুবই চমৎকার একটা জিনিস।